কাউন্সিলরের কাছে যাওয়া, সাইকোথেরাপিস্টের কাছে যাওয়া, সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানেই হচ্ছে আমি কি পাগল? আমার চেম্বারে যখন যেহেতু প্যারেন্টিং থেরাপি করি আমি, কখনো বাচ্চারাও এসে বলে যে ম্যাম আমি কিন্তু পাগল না। অনেক হাজব্যান্ড ওয়াইফ, যেহেতু কাপল থেরাপি করেই আমি এবং বহু বছর ধরে করছি, অনেক সময় হাজব্যান্ড বলেন যে তুমি যাও, সমস্যা আমার নয়, তুমি পাগল, তুমি কাউন্সিলরের কাছে যাও। 80 বছরের বৃদ্ধ দম্পতিরাও কিন্তু আমার কাছে এসছেন যে তাদের জীবনেও নানান ধরনের সমস্যা হয়েছে। আজকালকার বাচ্চারা না রেসপেক্ট করে না টিচারদের, এদের মার পড়ে না। তাই আমরা কত মার খেয়েছি, আসলে কি মার খেলে বাচ্চারা মানুষ হয়ে যায়? এটা কতটা সত্যি? কিছু সময় আমি মনে করি, যদি আমি এই নিয়ে বহু জায়গায় বলি, বিভিন্ন ভিডিওতেও বলেছি যে একেবারেই মার দেওয়াটা ঠিক নয়। কারণ মারের আঘাত সেটা শরীরে থাকে না, সেটা একেবারে মনের গভীরে চলে যায়। এবং বহু মানুষকে দেখেছি, একটু আগেই তোমায় যাকে বললাম, যার গল্প করছিলাম 60-65 ঊর্ধ্ব মানুষ, তাদেরও কিন্তু মনের মধ্যে সেই আঘাতটা রয়েছে। কেউ একটি চরের আঘাত সারা জীবন মনে রাখে, আবার কেউ ধুম ধারাক্কা মার খেয়ে যাচ্ছে সেটাও কিন্তু সে মনে রাখে না, তার যায় আসে না। তাই কোন বাচ্চার কখন আঘাত লেগে যাবে মানসিকভাবে আমরা কিন্তু সেটা জানি না, সেই কারণেই মার দেওয়াটা অনুচিত। কিন্তু অনেকেই আজকাল দেখবেন বলেন যে আমাদের সময় এসব মন খারাপ টারাপ ছিল না, ডিপ্রেশন ছিল না, এখনকার সব এগুলো হয়েছে, এই ডিপ্রেশন দুঃখ আগেকার যুগে তো ছিল না, আগেকার যুগে তো প্যারেন্টিং কাউন্সিলিং এসব লাগতো না, পজিটিভ প্যারেন্টিং এর কোর্স করতে হতো না। এইটা কেন বলুন তো? তাহলে আগের আর এখনকার পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথায়? অনেকটা পার্থক্য, অনেক অনেক জেনারেশন মাঝখান দিয়ে বয়ে গেছে। এই এখনকার সময় মানে বাচ্চাদের ফোন না দিলে ভাত খাবে না, কিছু খাবে না, খাওয়ার টাইমে মোবাইল দেখতেই হবে, এটা তো এক রকমের একটা বাজে অভ্যাসে পরিণত হচ্ছে। একদমই তাই। প্রথম কথা হচ্ছে, এই যে অভ্যাসে পরিণত হচ্ছে, কারা করছেন অভ্যাসটা? আমাদের শরীরে সামান্য ব্যথা হলে আমরা ডাক্তার দেখাই, কিন্তু আমাদের মনের কষ্ট হলে, মন খারাপ হলে কি ডাক্তার দেখাই? মনে হয় না। আমরা সবাই বেশিরভাগ ক্ষেত্রে চুপ করে থাকি, আর সেই কারণেই আজ নীরবে অনেক সম্পর্ক ভেঙে যায়, অনেক শিশু মানসিক চাপে বড় হয়, আবার কেউ কেউ ডিপ্রেশনে একেবারে চুপ করে বেঁচে থাকেন। আর এই সব কারণ নিয়ে, এই সব মানসিক স্বাস্থ্য বিষয়ক কথা বলার জন্য, অনেক কিছু জানার জন্য আজকে আমার সাথে আছে মনিকা ম্যাডাম। বলুন কেমন আছেন? থ্যাংক ইউ, খুব ভালো আছি, খুব ভালো থাকার চেষ্টা করি সব সময়। উনি সাইকোলজিক্যাল কাউন্সিলর আর সাইকোথেরাপিস্ট। তো ওনার কাছ থেকে আজকে আমাদের মন খারাপের বিষয়ে, ডিপ্রেশনের বিষয়ে, বাচ্চাদের মানসিক স্বাস্থ্যের বিষয়ে অনেক কিছুই জানবো। নিশ্চয়ই। আপনার মন সবসময় ভালোই থাকে, কারণ আপনি তো অন্যের মন ভালো রাখার দায়িত্ব নিয়ে রেখেছেন এক প্রকার। হ্যাঁ, কিন্তু সবসময় ভালো থাকে না, সবসময় ভালো থাকবে এইরকম কোনো গ্যারান্টি মন দেয় না। কারণ আমার মন তো মনই, তার নানান রকম আবেগ আছে। আজকে তুমি আমার সাথে কোনো রকম রূঢ়ভাবে কথা বললে, কঠিনভাবে কথা বললে আমার মন ভাঙবে, আমার মন খারাপ হবে। আমার শুটিং করতে একটু দেরি হলে আমার বিরক্তি আসবে, সেটাও আমার মনের একটা আবেগ। এগুলো তো চলবেই। এটা যেমন শরীর থাকলে আজকে গলা ব্যথা, কাল পেট খারাপ, কালকে জ্বর, এগুলো থাকে, ঠিক তেমনভাবে এগুলোও থাকবে। এটা খুব ন্যাচারাল। একদম, মানে মন খারাপ হওয়াটা ভীষণ স্বাভাবিক, একটা ন্যাচারাল। একদম, যেমন শরীর খারাপ হওয়াটাও খুব স্বাভাবিক। একদম একদম। আর সেটাই বোধহয় আমরা বুঝতে চাই না, এই কারণেই এখনো প্রচুর মানুষ চুপ করে থাকে। মন খারাপ হলেও কাউন্সেলিং করাতে চান না, বলতেই চান না যে আমার মন খারাপ হচ্ছে। কিন্তু কেন বলুন তো? আর মেন্টাল হেলথটা অ্যাকচুয়ালি কি, মানে মেন্টাল হেলথ কাকে বলে? খুব ভালো প্রশ্ন করেছো। আমরা পুরো বিষয়টায় যাওয়ার আগে বুঝে নিই মানসিক স্বাস্থ্যটা কি, মেন্টাল হেলথটা কি। শরীরের মধ্যে, প্রত্যেকের শরীরে একটা মন আছে, আছে তো, তোমার শরীরে আছে, আমার শরীরে আছে, দর্শক বন্ধুদের শরীরে আছে। ঠিক তেমন আমি বলি মজা করে, মনের একটা শরীর আছে, একটা গোটা শরীর আমাদের মনে থাকে। তার মাথা ব্যথা হয়, তার পেটে যন্ত্রণা করে, তার বুকে ব্যথা করে, চিনচিন করে, এগুলো কিন্তু মনের শরীরের হয়। এবং এগুলো যাদের হয় না, মানে যারা এগুলো হয় হয়তো, কিন্তু তৈরি করে নিতে পারে, অর্থাৎ যারা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে, যারা নিজেদের বিভিন্ন আবেগের সাথে
নিজেদের একটা সুন্দর সম্পর্ক তৈরি করতে পারে, বুঝতে পারে। অর্থাৎ আমার মন খারাপ হচ্ছে এই বোধটা আমার থাকে, আমি সামাজিকভাবে কতটা সুন্দর করে নিজেকে উপস্থাপন করতে পারছি, আমার দৈনন্দিন জীবনে আমি কতটা সুন্দর করে কাজকর্ম করতে পারছি, এগুলো সবটাই কিন্তু নির্ভর করে মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে। অর্থাৎ মানসিক স্বাস্থ্য মানে হচ্ছে কোনো রোগ হচ্ছে তা কিন্তু নয়, মানসিক স্বাস্থ্য হচ্ছে ওই মন একদম ফিট অ্যান্ড ফাইন আছে, পরিষ্কারভাবে বলতে গেলে এটাই বোঝায়। একদম। কিন্তু মানুষ কেন এই মানসিক স্বাস্থ্যের কথা ওপেনলি এখনো বলতে মানে দ্বিধাবোধ করে, কি মনে হয় আপনার? হ্যাঁ, তবুও আমি বলবো যে এখন হয়তো একটু একটু করে অনেকটা পরিবর্তন হচ্ছে, সোশ্যাল মিডিয়ার হাত ধরেও সেই পরিবর্তনটা আসছে, আমি এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। আগে একটা সময় একেবারেই বলতে বাধা ছিল, যে সময় পড়াশুনোও আমরা করেছি সে সময় বলা হতো যে এই সাবজেক্ট নিয়ে পড়ার কোনো মানেই হয় না, কারণ এটা নিয়ে পড়লেও বিপদ, এটা নিয়ে পড়লেও কিন্তু পরবর্তী সময় মানসিক স্বাস্থ্য বিঘ্নিত হবে, এরকম বলা হতো। কিন্তু এখন পরিবেশটা অনেকটাই চেঞ্জ হচ্ছে, এখন মানুষ বুঝতে শিখছে। তবে হ্যাঁ, তুমি যেটা বললে একটা স্টিগমা তো আছে, ভীষণভাবে আছে। কাউন্সিলরের কাছে যাওয়া, সাইকোথেরাপিস্টের কাছে যাওয়া, সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানেই হচ্ছে আমি কি পাগল, এই যে শব্দটা। এবং সব থেকে মজার বিষয় কি জানো সানায়া, আমার চেম্বারে যখন যেহেতু প্যারেন্টিং থেরাপি করি আমি, কখনো বাচ্চারাও এসে বলে যে ম্যাম আমি কিন্তু পাগল না। এই বাবা! হ্যাঁ, একদম তাই। এবং এই যে বাচ্চাদের সবটাই তো বড়দের প্রতিফলন, তার মানে বাড়ির পরিবেশের মধ্যে বা আশেপাশে তার এখনো সেরমভাবে বিকাশ হয়নি যে কাউন্সিলরের কাছে যাওয়া বা সাইকিয়াট্রিস্টের কাছে যাওয়া মানে কিন্তু, বা সাইকোথেরাপিস্টের কাছে যাওয়া মানে পাগলের ব্যাপার নয়। প্রথম কথা হচ্ছে আমাদের এটা বুঝতে হবে আমরা কারা সাইকোলজিক্যাল কাউন্সিলর, সাইকোথেরাপিস্টের কাছে যাই, যারা সুস্থ, যারা ফিল করতে পারে যে যাদের ইনসাইট থাকছে এবং যাদের একটা ইনার ভয়েস থাকছে, আমি নিজেকে সুস্থ করতে চাই, রাইট, এবং আমার সমস্যা আছে, আমি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে চাই। যখন এই বোধটা থাকে তখনই কিন্তু মানুষ কাউন্সিলরের কাছে যায়। আরেকটা মজার বিষয় তোমার সাথে বলি, অনেক হাজব্যান্ড ওয়াইফ, যেহেতু কাপল থেরাপি করেই আমি এবং বহু বছর ধরে করছি, অনেক সময় হাজব্যান্ড বলেন যে তুমি যাও, সমস্যা আমার নয়, তুমি পাগল, তুমি কাউন্সিলরের কাছে যাও। আবার অনেক সময় খুব স্টাবার্ন যে ওয়াইফরা রয়েছেন তারাও কিন্তু অনেক সময় বলেন যে আমার সমস্যা নয় তো, তোমার এই সমস্যাগুলো তুমি নিজেকে ঠিক করো, তাই তোমার যাওয়া উচিত। তো আমার মনে হয় যে এটা মানুষের একটা ব্যক্তিগত ভাবনারও জায়গা, এটাও একটা বোধের জায়গা। হয়তো পরবর্তী সময় আমরা সেই কগনিশন লেভেলটাতে আলোচনায় নিশ্চয়ই আসতে পারি যে কেন মানুষ কখন যেতে সক্ষম। যখন মানুষ নিজেকে ভালো রাখতে চায় তখন আসতে পারবে, যখন মানুষ নিজের জীবনের উন্নতি চান তখন আসতে পারবেন, যখন মানুষ সম্পর্ক ভালো করতে চান তখন আসা উচিত, যখন আমি আমার সন্তানকে সঠিকভাবে বড় করতে চাইছি তখন আসা উচিত। তাই এই যে স্টিগমা, এখান থেকে বেরিয়ে আসা উচিত। আমি ভালো কিছু চাইছি তাই আমি কাউন্সিলরের কাছে বা সাইকোথেরাপিস্টের কাছে যেতে চাইছি, আমি সুস্থ থাকতে চাই তাই আমি ডাক্তারের কাছে যেতে চাই, এটাই স্বাভাবিক। তার মানে কাপল কাউন্সিলিং নিলে অনেক সম্পর্কের উন্নতি হয়, মানে সম্পর্ক ভালো হয় আর কি। খুব খুব ভালো হয়, যদিও সেটার মধ্যেও একটা বিষয় রয়েছে, যদি আমার ইচ্ছে থাকে সম্পর্কটা ভালো করে। আমি সবসময় বলি আমার কাছে এসছেন মানে সম্পর্কটা ভালো করতে চান, না হলে তো আদালতেই যেতেন যেখানে সম্পর্কটা ছিন্ন ভিন্ন করে দেওয়া যায়। তো আমার কাছে আসা মানে তো সম্পর্ক ভালো করতেই আসেন, এবং প্রচুর প্রচুর মানুষ রয়েছে। এমনকি মজার বিষয়, 80 বছরের বৃদ্ধ দম্পতিরাও কিন্তু আমার কাছে এসছেন যে তাদের জীবনেও নানান ধরনের সমস্যা হয়েছে। এটা আমি বহু সময় বিভিন্ন জায়গায় বলেছি যে সেক্ষেত্রে যে এখন মনে হচ্ছে অনেকটা অসুবিধার মধ্যে পড়ছে, এত বছর তো কেটে গেছে সংসার সামলাতে সামলাতে, এখন এসে মনে হচ্ছে একটা থেরাপি নেওয়ার দরকার। তো এইরকম মানুষও কিন্তু এখন আছেন। কিন্তু অনেকেই আজকাল দেখবেন বলেন যে আমাদের সময় এসব মন খারাপ টারাপ ছিল না, ডিপ্রেশন ছিল না, এখনকার সব এগুলো হয়েছে, এই ডিপ্রেশন দুঃখ আগেকার যুগে তো ছিল না, আগেকার যুগে তো প্যারেন্টিং কাউন্সিলিং এসব লাগতো না, পজিটিভ প্যারেন্টিং এর কোর্স করতে হতো না। এইটা কেন বলুন তো, তাহলে আগের আর এখনকার পার্থক্যটা অ্যাকচুয়ালি কোথায়? অনেকটা পার্থক্য, অনেক অনেক জেনারেশন মাঝখান দিয়ে বয়ে গেছে, রাইট। আগে প্যারেন্টিং করার দরকারটা কি ছিল? আগে একটি বাচ্চা জন্মাবার পর তারা কতটা নেচারের কাছাকাছি থাকতো, প্রকৃতির কোলে বড় হতো,
পরিবারে কত মানুষ ছিলেন, এক হচ্ছে আত্মীয় স্বজন একান্নবর্তী পরিবার ছিল, একদম সেক্ষেত্রে প্যারেন্টিং এর জায়গাটাই তৈরি হতো না। আমরা না মানে আমাদের সময় অবধি আমরা বড় হয়েছি কিন্তু পড়তে পড়তে, এখন কিন্তু পড়তে পড়তে বড় হয় না, পড়ার আগে বাচ্চাকে ধরে ফেলা হয়। তো সেই কারণে এখন যত দিন যাবে প্রগতি যত হবে সব কিছুরই তো একটা প্রগতি চাই। তো সেক্ষেত্রে এবং বাবা মা এখন একটি মাত্র সন্তান নিচ্ছেন বা ম্যাক্সিমাম খুব বেশি হলে দুটো, তো সেক্ষেত্রে এখন অনেক বেশি কনসিয়াস থাকেন যে ভুল যেন না হয়ে যায়। তবে আগেকার সময় প্যারেন্টিংয়ে যে সবাই দারুণভাবে ছিলেন বা দারুণভাবে সবাই মানুষ হয়েছেন সেটাও কিন্তু নয়। অবশ্যই প্যারেন্টিং থেরাপিস্ট হিসেবে আমি দেখেছি বহু মানুষ এসে আজকের যুগে দাঁড়িয়ে যখন তার 65 বছর বয়স তখন বলেছে এটা ছোটবেলায় আমার জ্যাঠামশাই আমাকে এত মারতেন, সেখান থেকে আমার এই সমস্যাটা শুরু হয়েছে। এটা কিন্তু আজও তারা বলছেন। তার মানে সমস্যা ছিল, সমস্যা নিয়ে কথা বলার মতো সানায়া ছিল না, কথা বলার মতো মিডিয়া ছিল না, কথা বলার মতো হয়তো এতটা আমরা আধুনিক মনস্ক ছিলাম না বা নিজেদের নিয়ে হয়তো এতটা ভাবার মতো সময়ও ছিল না বা ভাবতামও না মনে হয়। তো যত দিন যাবে আমরা তো অনেক বেশি নিজেদেরকে খুঁটিয়ে পাচ্ছি। ইনফ্যাক্ট আমার তো মনে হয় আমাদের থেকেও পরের যারা জেনারেশন রয়েছে তারা মানে আলফার আগে যেটা মিলেনিয়াল যে জেনারেশনটা রয়েছে তারা কিন্তু আরও বেশি কনশাস, তারা খুব কনশাস এবং তাদের দেখে আমার যথেষ্ট ভালো লাগে। প্রি ম্যারিটাল থেরাপিতেও তারা আসেন এবং বাচ্চা পরবর্তী সময় নিতে গেলে কি কি তাদের সতর্কতা নেওয়া উচিত, কি ধরনের তাদের ব্যবহার করা উচিত, তার আগে থেকে সেই থেরাপিও কিন্তু করেন। সতর্ক থাকাটা তো খারাপ কিছু নয় বা সচেতন থাকাটা খারাপ কিছু নয়। আমার হাত থেকে যদি একটা খারাপ ভাবে সন্তানকে আমি বড় করে তুললাম যেখানে তার মেন্টাল ট্রমা অনেক বেশি থাকছে, তার থেকে আমি একটু কিছু জেনে নিলে যদি আমার সন্তানকে আমি ভালোভাবে মানুষ করতে পারি, অসুবিধা তো কিছু নেই। কারণ লাখ লাখ টাকা আমরা খরচা করছি একটা ইনস্টিটিউটে, একটা স্কুলে, কলেজে, টিউশনে, সেক্ষেত্রে আমি আমার সন্তানের সাথে সঠিকভাবে বিহেভ করছি না, আমি তাকে এমন কিছু ট্রমার দিকে ঠেলে দিচ্ছি, এমন কিছু কম্পিটিশনের দিকে ঠেলে দিচ্ছি, এমন কিছু তাকে দৈনন্দিন জীবনে তাকে মানসিক আঘাতের জায়গায় নিয়ে যাচ্ছি যে সে ভালোভাবে নিজেকে গড়েই তুলতে পারছে না। তাহলে কেন প্যারেন্টিং করবো না? একদম। এই রিসেন্ট একটা ভিডিও আমি জানি না আপনি মেবি দেখেছেন, একটা বাচ্চা আর একটা বাচ্চাকে প্রচন্ড পরিমাণে মারধর করছে, ডে কেয়ারে তার বাবা মায়েরা রেখে গেছেন সেখানে। এইখানে ওখানে কমেন্টও এসেছে যে বাচ্চাটাকে মারতাম, সেটা তো একেবারেই কাম্য নয়, কারণ সেও শিশু, যে মারটা খাচ্ছে সেও শিশু। এইখানে আমার মনে হয়েছে দুটো বাচ্চার যে মানসিক স্বাস্থ্য, একজন ভীষণ অ্যাগ্রেসিভ, আরেকজন আছে যে নিজেকে প্রোটেক্ট পর্যন্ত করতে শেখেনি। তো এই দুটোকে যদি আপনি একটু ব্যাখ্যা করে বলেন। ঠিক, প্রথমত হচ্ছে যে এই যে দুটো বাচ্চা কে দেখেই আমরা বুঝতে পারি যে তাদের বাড়ির পরিবেশ কেমন। একদম, তারা হলো রিফ্লেকশন অফ ফ্যামিলি, রিফ্লেকশন অফ প্যারেন্টস। হ্যাঁ, বাড়ির পরিবেশের মধ্যে, সংস্কৃতির মধ্যে বাচ্চাদের কিরম ধরনের থাকে বাড়ির পরিবেশ তার উপরে নির্ভর করে যে একটি বাচ্চা কিরম বিহেভ করছে, কিরকম ল্যাঙ্গুয়েজে কথা বলছে, সে কিরকম ভাষা ব্যবহার করে। সেখান থেকে কিন্তু আমরা দেখে নিই, বুঝে যাই যে কোন বাচ্চাটি কিরকম হতে পারে বা তার কিরকম অ্যাটিটিউড থাকে। এক্ষেত্রে একটি বাচ্চা খুব অ্যাগ্রেসিভ, হ্যাঁ, এবং সে হয়তো শুধু পরিবেশ বলবো না, হয়তো তার ব্যক্তিগত একটা আস্তে আস্তে যখন তার পার্সোনালিটি ডেভেলপ করবে, সে যখন একদম পূর্ণ বয়স্কে পরিণত হবে, তখন হয়তো তার একটা অ্যাগ্রেশন আসতে পারে, অথবা ADHD হতে পারে, যেটাকে আমরা অ্যাটেনশন হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার বলে থাকি, সেটা হতে পারে। ADHDর বাচ্চারা অত্যন্ত পরিমাণে আমরা দেখেছি যে তারা একটুখানি অন্যকে ডিস্টার্ব করা বা মারধর করা এটার মধ্যে থাকে। আরেকটি বাচ্চা হয়তো খুব নিরীহ বা শান্ত প্রকৃতির বা নিরীহ প্রকৃতির বলেই কিন্তু সে মারটি খাচ্ছে। এক্ষেত্রে একটা পার্সোনালিটি এক্ষুনি যেহেতু এত ছোট, পার্সোনালিটি আমরা এক্ষুনি অ্যানালিসিস করি না, তো এটা করলে মানে এটা দেখলে বোঝা যাবে যে সেই বাচ্চার মধ্যে সেই অ্যাগ্রেশন বা সেই অ্যাগ্রেসিভ নেচারটা কিন্তু রয়েছে, আরেকজনের মধ্যে খুব সাবমিসিভ একটা মানে অ্যাটিটিউড রয়েছে। এটাই প্রতিফলন হয় এটা দেখে। এবং পরিবার, তাদের কালচার, তাদের পরিবেশ, কোন পরিস্থিতিতে বড় হচ্ছে একটি বাচ্চা, সেটাও খুব ইম্পর্টেন্ট। এখানে এই যে দুটো বাচ্চা, এদেরকে কাউন্সেলিং করিয়ে
এই যে ট্রমা, এই যে বাচ্চাটা মার খেলো, সে একটা ট্রমা পেলো, সেটা কাটিয়ে ওঠা কি সম্ভব? আর একটা বাচ্চা যে মারছে, তার যে অ্যাগ্রেসিভ যে মনোভাব, এটা পুরোপুরি ফিনিশ করে দেওয়া কি পসিবল? ঠিক, খুব ভালো প্রশ্ন করেছো। প্রথমত এটা নিয়ে না একটা মিথ আছে যে 2 বছর 2.5 বছরের বাচ্চাকে নিয়ে গিয়ে কাউন্সিলিং করালাম। প্রথমত বুঝতে হবে কাউন্সিলিংটা হয় কাদের। যদি বোধ না থাকে, আমি একটা বাচ্চাকে খুব বেশি হলে কিছু বিহেভিয়ার থেরাপি আমরা অ্যাপ্লাই করে থাকি, যে এটা করলে এটা হবে, ওটা করলে ওটা হবে, নানান ধরনের বিহেভিয়ার থেরাপি। কিন্তু বাচ্চাদের কগনিশন লেভেলটা তো হয় না, বাচ্চাদের বোধ থাকে না, তো তাদের ন্যায় অন্যায় সত্য মিথ্যার কোনো ধারণাই থাকে না। তো তারা কি করে বুঝবে যে এটা আমার করা উচিত কি উচিত নয়? এটার জন্য যেটা করা হয় যে আমরা অবশ্যই আমাদের কাছে যখন নিয়ে আসে তখন বাবা মার থেরাপি হয়, অর্থাৎ প্যারেন্টিং থেরাপি হয়। 5 বছর অবধি, 5-6 বছর অবধি প্যারেন্টিং থেরাপি থাকে, এবং তারপরে সেই সময় বিহেভিয়ার থেরাপি ডেফিনেটলি আমরা বাচ্চাদেরকে দিয়ে থাকি, যে এটা করা উচিত না, বা তাকে কিছু অনেক ধরনের টেকনিক আমরা অ্যাপ্লাই করে থাকি। সেই টেকনিকের মধ্যে তাদেরকে দিলে পরে অনেকটা বিহেভিয়ার মডিফিকেশন তো ডেফিনেটলি হয়। কিন্তু বাচ্চাকে যদি কাউন্সিলিং বললো যে তার বোধের জায়গাটাকে জাগ্রত করা, না সেটা ডিফিকাল্ট, সেটা হয় না। সেটা সম্ভব না, সেটা বাবা মায়ের দ্বারাই সম্ভব। মানে বাবা মা যেটা টেকনিকটা শেখাতে হয়, একদম। যে নেক্সট টাইম ও হাত তুলে, বা এখনো যে হাত তুলেছে তার জন্য তাকে কি ধরনের কথা বলা উচিত, তার সাথে কি কমিউনিকেশন করা উচিত, সে কি ধরনের কথাবার্তা তার সাথে বললে পরে নেক্সট টাইম আর সে এই ধরনের মারপিটের ব্যাপারটা করবে না, এইগুলো তার বাবা মাকেই বুঝিয়ে দেওয়ার বিষয় রয়েছে, এবং তাকেও কিছুটা খানিকটা বিটি তো দিতেই হয়। কথায় কথায় বলে যে আজকালকার বাচ্চারা না প্রচন্ড জেদি। এটা কি সোশ্যাল মিডিয়া, মানে এই যে ডিভাইসের প্রভাব, মানে ফোন ল্যাপটপ এগুলো দেখার প্রভাব? হ্যাঁ, এটাকে খানিক অংশে আমরা দায়ী করতেই পারি যে সোশ্যাল মিডিয়া। কিন্তু জেদি ব্যাপারটাকে একটু যদি বুঝি, বাচ্চারা জেদি কেন, এটা বুঝতে গেলে সবার আগে বুঝতে হবে জেদটা রক্ষা করে আসছে কারা, জেদটা তার বজায় রেখে আসছে কারা। এক্স্যাক্টলি। যে যত বেশি প্রায়োরিটি পাবে, যে যত বেশি বজায় করবে বাবা মা, তত বেশি বাচ্চার জেদ বাড়বে। কারণ তার তো শুধু ঈদ আছে, মানে ঈদ, ইগো, সুপার ইগো, তার তো শুধু ঈদ আছে। সে শুধু জানে, বাচ্চাদের শুধু ঈদই থাকে, সে শুধু জানে আমার এটা চাই, আমার এটা দিতে হবে। এই যোগানটা দিচ্ছে কে? দিচ্ছে তো বাবা মা কিংবা গ্র্যান্ড প্যারেন্টসরা। কেউ না কেউ বাড়িতে একটা তার জেদটা পূরণ করে চলেছে, এবং সে জানে আমি জেদ করলে এটা পাবো। সেখান থেকে তার জেদের প্রবণতা বাড়তে শুরু করেছে, এবং যখন একটি বাচ্চা জেদ করতে করতে বুঝে যায় যে না আমার জেদটা খাটবে না, তখন কিন্তু সে আর জেদ করে না। তাই শুধু সোশ্যাল মিডিয়া আমি বলবো না, সোশ্যাল মিডিয়ার জন্য হয়তো আমাদের একটু আধটু মানে এদিক ওদিক হয়, বা ব্রেন ফ্রিকোয়েন্সিরও এদিক ওদিক হয়, কিন্তু পুরোটা আমি সোশ্যাল মিডিয়াকে ডেফিনেটলি দায়ী করবো না। বাড়ির বড়দেরকে সে তুলনায় দায়ী ঠিক বলবো না, তারা না বুঝে, তারা বাচ্চার প্রতি আবেগ দেখিয়ে, তারা হয়তো ভালোবাসা দেখিয়ে করে ফেলছেন, কিন্তু সেটা কোথাও গিয়ে তাদের জেদের কাছে বশীভূত হয়ে যাচ্ছেন। তো সেটা আমার মনে হয় না করাই ভালো। তার মানে পরিবারে একটা সিদ্ধান্ত সবাই মিলে নিলে বাচ্চার জন্য সেটা ভালো, কিন্তু একজন এক কথা বলছেন আর একজন এক কথা, তখন বাচ্চারা কনফিউজ হয়ে যায়। এক্স্যাক্টলি। অ্যাকচুয়ালি একটা বাচ্চাকে বড় করে তুলতে গেলে, তুমি একটু আগে জিজ্ঞাসা করলে না যে প্যারেন্টিং থেরাপির কাজ কি, অ্যাকচুয়ালি প্যারেন্টিং থেরাপি মানে কিন্তু শুধু বাবা মা নয়। প্যারেন্টিং থেরাপির কাজ হলো যে পুরো টিম ওয়ার্ক। এবং এখন কে কে থাকে পরিবারে? নয় দাদু দিদা, না হলে ঠাকুমা দাদু, আর না হলে একজন কেয়ার গিভার, এই তো থাকে বাবা মার সাথে। তো এদের একটা টিম ওয়ার্কে কাজ না করলে, মা একটা রুল সেট করে দিয়ে গেলেন যে এইটুকুনি 15 মিনিট আমি আমার বাচ্চাকে মোবাইল দেব। ঠাকুমার কাছে যখনই বসলো তখনই গিয়ে কিন্তু সেটা 1 ঘন্টা হয়ে গেল। তার মানে সে জানে আমি কোথায় কোথায় জেদ করতে পারি, এবং আমি জেদ করলে কোথায় কোথায় সেটা পূরণ হতে পারে। একদম। আর এই এখনকার সময় মানে বাচ্চাদের ফোন না দিলে ভাত খাবে না, কিছু খাবে না, খাওয়ার টাইমে মোবাইল দেখতেই হবে, এটা তো এক রকমের একটা বাজে অভ্যাসে পরিণত হচ্ছে। একদমই তাই। প্রথম কথা হচ্ছে, এই যে অভ্যাসে পরিণত হচ্ছে, কারা করছেন অভ্যেসটা? সেটা আমাদের সুবিধের জন্যই কিন্তু আমরা অভ্যেসটা করছি। বাচ্চাদের ফোন না দেখিয়ে খাওয়ানো, আমরা মনে করছি ও হাঁ করে তাকিয়ে থাকবে, তাড়াতাড়ি করে খেয়ে নেবে। এই তাড়াতাড়ির মধ্যে ও যে কতটা আনমাইন্ডফুল ইটিং করছে, এবং এই হ্যাবিটটা
একদম ছোট বাচ্চা থেকে শুরু করে 5-6 মাস থেকে শুরু করে তারও আগে হয়তো অনেকে করছেন, সেটা একেবারে 20-25 বছরের ছেলে মেয়েদের ক্ষেত্রেও হচ্ছে। মা খাইয়ে দিচ্ছেন কিংবা কোনো রকম চামচে করে মেখে খাচ্ছে, সেটাই তার অভ্যেস, এবং সে কিন্তু আনমাইন্ডফুল ইটিংয়ের মধ্যে ব্যস্ত হয়ে পড়েছেন। কি খাচ্ছেন, খাবারকে গুরুত্ব দেওয়া কতটা দরকার, এটা আমাদের কাছে নমস্য, প্রণামের যোগ্য। এগুলো যদি আমরা ছোট থেকে, এবং খাবারটাকে না খুব রেসপেক্টফুলি প্রথম থেকে, বাচ্চা যখন থেকে 1-1.5 বছর বয়স সে বসতে শিখছে তখন থেকে তাকে বলতে হবে নমস্কার করে খাও, রেসপেক্ট করো। এই খাবারটার জন্য অনেকটা কিন্তু আমাদের এফর্ট রয়েছে। যারা এটা তৈরি করছেন, যত বাচ্চা বড় হবে তত তাকে প্রকৃতির গল্পগুলো করতে হবে, একজন চাষির কষ্টগুলো বোঝাতে হবে, একজন জেলে কতটা খাটনি করে এই মাছগুলো তুলে আনে, এবং একজন ফার্ম হাউস মানে যার পোলট্রি আছে, আমি ডিমের উদাহরণ দিচ্ছি, বা একজন যিনি সবজি উৎপাদন করছেন, চাষ করছেন, তার কতটা এফর্ট থাকে, কতটা কষ্ট থাকে, যেটা আমরা যদি বাচ্চাকে প্রথম থেকে সেটা না বলি, শুধু টিভি চালিয়ে দিই, তাহলে ওদের মস্তিষ্কই কিন্তু, বা মানে মোবাইল চালিয়ে দিই, তাহলে ওদের কিন্তু এইরকমই ভাবনার মধ্যে দিয়ে ওরা বড় হবে, অনুভূতি প্রবণ হবে না, আবেগপ্রবণ হবে না। এই জন্য এখনকার বাবা মারা অনেকেই বলেন ওনা আবেগ নেই, ওনা বোঝে না আমাদের কষ্ট। আমরা কি বুঝিয়েছি ওদেরকে আমাদের কষ্ট? আমরা কি ওদের সাথে কানেকশন তৈরি করেছি? এটা খুব ইম্পর্টেন্ট। আমরা বাচ্চার সাথে কানেকশন তৈরি করি না, সারাক্ষণ কারেকশনের মধ্যে থাকি, যেটা সব থেকে প্যারেন্টিংয়ের একটা নেগেটিভ দিক বলা যায়। আজকাল এই যে বাবা মা দুজনেই জব করেন, বাচ্চা একা বড় হচ্ছে কিংবা ফ্যামিলির কাছে কিংবা কেয়ার গিভারের কাছে, সেক্ষেত্রে বাচ্চার মানসিক স্বাস্থ্যের উপর কতটা প্রভাব পড়ে? না, এটা সময়ের সাথে চলতে গেলে আমি বলবো সানা যে এটা প্রভাব পড়বে না। আমি কিভাবে বাচ্চাকে মেনটেন করছি, তাকে বোঝাচ্ছি, এবং তাকে যদি বাবা মা দুজনেই চাকরি করেন তাহলে দেখতে হবে যে সেখানে বাবা মা দুজনেরই কতটা সেই জায়গায় আধিপত্য থাকছে। আধিপত্য ইন দ্য সেন্স, আমি বলতে চাইছি যে তাদের দুজনের কাজকেই বাড়ির সবাই কতটা রেসপেক্ট করেন। সেখানে যদি শুধু বাবার কাজকে রেসপেক্ট করা হয়, মায়ের কাজকে রেসপেক্ট না করা হয়, তাহলে কিন্তু বাচ্চার মনে হবে যে মা তাহলে ঘুরতে যাচ্ছে, কাজে যাচ্ছে না, এটা মনে হবে। কিন্তু এখনকার সময় প্রত্যেকটা বাবা মাকে কাজ করতে হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। তাই আমরা যদি মনে করি কিছুটা সময় তো যেটা ম্যাটারনিটি লিভ থাকে, সেই সময়টার পরে যখন একজন মা কাজেও ফিরছেন তার কিন্তু ভয়ানক কষ্ট হয়। কারণ পরে দেখা যায় সন্তান প্রসবের পরে যখন মা কাজে যাচ্ছেন, একে তার নানান ধরনের হরমোনাল চেঞ্জ থাকে, অর্থাৎ পোস্ট ডেলিভারি ডিপ্রেশন থাকে, তার উপরে বাচ্চার জন্য তার ভয়ঙ্কর একটা আবেগ কাজ করে, এবং গিল্ট ফিলিংয়ে সে সবসময় ভোগে। তো অলরেডি মায়ের একটা কষ্ট থাকে, সেক্ষেত্রে বাচ্চারও খানিকটা কষ্ট হয়। কিন্তু যত সময় যাবে, যখন বাবা কাজে যাচ্ছেন এটা ভাবলে তো কোনো বাচ্চার কষ্ট হয় না, তাহলে মা কাজে যাচ্ছেন, মাকেও বেরোতে হয়, এটা ভাবলেই বা কষ্ট হবে কেন? একটা সময় যদিও বা কষ্ট হয়েছে, আগামী প্রজন্ম আমার মনে হয় না কষ্ট হবে। আর মানে জেনারেশন আলফাদের তো কষ্ট হওয়ার কথাই না, কারণ তারা সেভাবে বাবা মাকে পাচ্ছেন। আর বাবা মা সারাদিন কাজ করলেও আমার মনে হয় নির্দিষ্ট একটা টাইমে যদি কোয়ালিটি টাইম স্পেন্ড করে, একদম সেক্ষেত্রে মনে হয় পুরোটা একদম পরিপূর্ণ হয়ে যায়। ঠিক তাই, কোয়ালিটি টাইম স্পেন্ড করা, বাবা মা কাজ করুক বাইরে না করুক, বা বাড়িতেও কেউ 24 ঘন্টা রয়েছে, অনেক, আমি এই কোয়ালিটি টাইম নিয়ে তোমাকে বলি, আমি অনেক সময় বলি যে কোয়ালিটি টাইম স্পেন্ড হয়তো বাচ্চার সাথে, আমি তো 24 ঘন্টায় থাকি না। ওই 24 ঘন্টা আপনার কোয়ালিটি টাইম নয়। আপনার 24 ঘন্টার মধ্যে 40 মিনিট হাতে গুনেও বাচ্চার সাথে পড়াশুনো বাদ দিয়ে আলোচনা করা, ওর সাথে ওর কথা শোনা, ওকে নিজের কথাগুলো বলা। তার মানে এটা নয় তোর জন্য কত কিছু করলাম জীবনে, জানিস তো তোর জন্য এত স্যাক্রিফাইস করেছিলাম, এই ধরনের কথা নয়। এগুলো বাদ দিয়ে শুধু গল্প করার মোডে যখন থাকি, সেটাকে আমরা কোয়ালিটি টাইম বলি। মানে অনুভূতির আদান প্রদান করা, অনুভূতির আদান প্রদান, আবেগের আদান প্রদান। একদম। আজকাল যেরকম মানে ভীষণভাবে শুনতে পাওয়া যায় যে আজকালকার বাচ্চারা না রেসপেক্ট করে না টিচারদের, এদের মার পড়ে না, তাই আমরা কত মার খেয়েছি। আসলে কি মার খেলে বাচ্চারা মানুষ হয়ে যায়? এটা কতটা সত্যি? মার খেলে, দেখো এটাও একটা ভালো প্রশ্ন করেছো, মার খেলে বাচ্চা মানুষ হয় কি না। কিছু সময় আমি মনে করি, যদি আমি এই নিয়ে বহু জায়গায় বলি, বিভিন্ন ভিডিওতেও বলেছি যে একেবারেই মার দেওয়াটা ঠিক নয়।
কারণ মারের আঘাত সেটা শরীরে থাকে না, সেটা একেবারে মনের গভীরে চলে যায়। এবং বহু মানুষকে দেখেছি যে তারা 40, 50, 60, একটু আগেই তোমায় যাকে বললাম, যার গল্প করছিলাম 60-65 ঊর্ধ্ব মানুষ, তাদেরও কিন্তু মনের মধ্যে সেই আঘাতটা রয়েছে। কে কিভাবে রিয়্যাক্ট করে সেটা ডিপেন্ড করে। কেউ একটি চরের আঘাত সারা জীবন মনে রাখে, আবার কেউ ধুম ধারাক্কা মার খেয়ে যাচ্ছে সেটাও কিন্তু সে মনে রাখে না, তার যায় আসে না। তাই কোন বাচ্চার কখন আঘাত লেগে যাবে মানসিকভাবে আমরা কিন্তু সেটা জানি না, সেই কারণেই মার দেওয়াটা অনুচিত। এবং এখনকার সময়ে আমি দেখি বাচ্চারা অনেক বেশি সেনসিটিভ। তারপরে আরেকটা বিষয় রয়েছে, বাচ্চাদের কিন্তু অনেক বেশি এক্সপোজার রয়েছে এখন, তারা অনেক কিছু খোলামেলা এখন বন্ধুদের সাথে আলোচনা করতে পারে। এখন অনেকেই মারছেন না, এই বিষয়টার মধ্যেও কিন্তু বাচ্চাদের মনে একটা চাপ পড়ে যে ওদের তো মারে না, তুমি কেন মারো, বা আমার মা কেন মারে, আমার বাবা কেন মারে। এবং একটি বয়সের পর কিন্তু মারাটা অনুচিত বলে আমি মনে করি। আরেকটা বড় বিষয় রয়েছে জানো তো, যেটা একদম বিহেভিয়ার থেরাপিতে আমরা শিখে এসেছি, আমি সেটা সমস্ত প্যারেন্টসের বলবো যে মারটাকে না তুলে রাখা উচিত। ওই মারের ভয়, মানে বাবা এসে মারবেন বা মা এসে মারবেন, ওটা একটা জুজু থাকুক, ওটা সবসময় নামিয়ে ফেলবেন না আলমারি থেকে। যেমন আপনি দামি শাড়িটা বা দামি আপনার জামাটা, ড্রেসটা, পাঞ্জাবিটা পরে ফেলেন না মুদির দোকান যাওয়ার সময়, ঠিক তেমনভাবে মারটাও আপনার কাছে খুব দামি, সন্তানের কাছেও সেটা দামি। একদিন মার খেয়েছিলাম এটা থাকুক সন্তানের মনে, কিন্তু রোজ মার খাই বললে আস্তে আস্তে সেই বাচ্চাটা কিন্তু পরবর্তী সময়ে নয় তার কনফিডেন্স জিরো হয়ে যাবে, সেলফ এস্টিম জিরো হয়ে যাবে, অথবা সেই বাচ্চাটি কিন্তু প্রচণ্ড পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে যাবে। এরকমও দেখি যে বাচ্চা একটু বড় হতেই 16-17 বছর হতে হাত চেপে ধরেছে বাবা মার, যে এতদিন করেছো আর নয়। এই অসম্মানটা হওয়ার আগে আমার মনে হয় নিজেকে গুটিয়ে নেওয়া থামানো উচিত। একদম একদম। ভালো বাবা মা হতে গেলে কি করতে হবে, প্রতিদিনের মানে অভ্যাস? ভালো বাবা মা ব্যাপারটা কি বলতো, একটা বয়সে এসে না কোনো বাবা মা ভালো থাকে না, সেটা টিনেজ বয়সে তুমি কত ভালো বাবা মা হবে যখন তুমি মোবাইল রাখতে বলবে বাচ্চাকে, তুমি কত ভালো বাবা মা হবে যখন তোমার পড়ায় মন বসবে না কিন্তু তোমাকে পড়াতে হবে, নেক্সট দিনের টাস্ক শেষ করতে হবে। ভালো মা বাবা ব্যাপারটা নয়, অ্যাকচুয়ালি 20-25 বছরের পর থেকে বোঝা যায় তুমি ভালো মা হলে না তুমি ভালো বাবা হলে। যখন বাচ্চা অ্যাকচুয়ালি বন্ধু হয়ে যায় তখন বোঝা যায় যে দূরত্ব বাড়লো নাকি দূরত্ব কমলো, এটা খুব ইম্পর্টেন্ট। তাই একদম ছোট থেকে ভালো বন্ডিং তৈরি করতে হবে। এবং খুব ইম্পর্টেন্ট, ভালো বাবা মার সংজ্ঞায় যদি তুমি বলো, এক কথায় বলতে পারি কানেকশন বিল্ড আপ করা। আমার সন্তান আমার চোখের দিকে তাকিয়ে যেন আমার কথা বুঝে যায়, এবং আমি আমার সন্তানের চোখের দিকে তাকিয়ে যেন বুঝে যাই সে কি বলতে চাইছে। আমার কাছে এটাই ভালো বাবা মার সংজ্ঞা। একদম। এবার সম্পর্কের ক্ষেত্রে, ধরুন হাজবেন্ড ওয়াইফের সম্পর্কের ক্ষেত্রে সাধারণত প্রচলিত কথা আছে যে বাচ্চা নিলে সম্পর্ক টিকে যায়, কিন্তু এখনকার সময় বাচ্চার কারণে অনেক সময় দূরত্ব তৈরি হয়। এটা কতটা ঠিক, এবং এটার প্রবণতা বাড়ছে কি এখন? প্রবণতা বাড়ছে মানে বাচ্চা নিলে কতটা সম্পর্ক টিকে যায় এই প্রবণতাটা বাড়ছে কি না এটা কমছে। এখন কিন্তু বাচ্চা নিলেই যে বাচ্চাকে ব্রিজ করে একটা সম্পর্ক ভালো থাকে তা নয়, বরং এখন অনেক বেশি মানুষ কনসাস হয়ে গেছে। এবং আমি রাদার বলবো অ্যাজ আ থেরাপিস্ট যে সম্পর্ক ভালো না থাকলে বাচ্চা নেওয়ার প্রয়োজনীয়তা নেই। বাচ্চা নিতে গেলে একটি সন্তানের অনেকটা দায়িত্ব, পুরো একটা সন্তানের মানসিক শারীরিক স্বাস্থ্যের দিকে দেখতে হবে, বাবা মাকে রেসপন্সিবিলিটি নিতে হবে। তাই কখনোই সেই দায়িত্বটাকে কিন্তু মাথায় রাখতে হবে। অতএব আমাদের সম্পর্কটাই ঠিকঠাক হচ্ছে না, আমরা একে অপরের সাথেই বোঝাপড়াতে ঠিকভাবে নেই, আমি কি করে আমার সন্তানের দায়িত্ব নেব। এবং সেক্ষেত্রে যদি একটা খুব বিচ্ছিন্ন ঘটনার মধ্যে সন্তান এসে পড়ে, বা ধরো খুব ভয়ঙ্কর একটা পরিবেশের মধ্যে যেখানে বাবা মা দুজনেই ভীষণভাবে একে অপরের প্রতি আক্রমণাত্মক, তখন সেখানে তো বাচ্চা ভীষণ ইনসিকিউরিটিতে ভুগবে না। এবং সেরকম পরিবেশে আমার মনে হয় সন্তানকে না আনাই ভালো। কারণ অনেক সময় দেখা গেছে যে বাবা মার বন্ডিং ভালো না, শুধু সন্তানের জন্য সংসারটাকে টিকিয়ে রাখতে হয়েছে, সেক্ষেত্রে শুধু বাবা মা নয়, সন্তানের ওপরেও কিন্তু খুব খুব চাপ সৃষ্টি হয়। এবং তার এইরকম প্রচুর কনভারসেশন চেম্বারে আমি বাবা মায়ের সাথে বাচ্চার দেখি যে
আমি তো বলিনি তোমাকে সংসারটা করতে, তুমি কেন থাকলে বাবার সাথে, বা আমি তো বলিনি তুমি কেন মায়ের সাথে থেকেছো, আমি তো চাইনি, আমি এরকম বাবা মা চাই না। তো পরিষ্কার কিন্তু সে এই জায়গাটা তুলে ধরেছে। আমার মনে হয় যে অবশ্যই নিজেদের সম্পর্ক ভালো না করে কখনোই কিন্তু সন্তান নেওয়াটা সেরকম খুব একটা বিচক্ষণতার পরিচয় নয়। তার মানে এখনকার বাচ্চারা ধীরে ধীরে স্পষ্টবাদী হয়ে উঠছে, বাবা মায়েদের মুখের উপরই বলে দেয়। একদম বলে দেয়, আমি এখন বলে দিতে পারে, এবং অ্যাসার্টিভনেস, সঠিক সময়ে সঠিক কথাটা বলা যে গুণ, সেটাও তো বিভিন্ন থেরাপিতে বলাও হয়, বিভিন্ন থেরাপিতে বলা হয়, স্কুলে শেখানো হচ্ছে, বিভিন্ন মিডিয়াতে সেটা শেখানো হচ্ছে। নিজেরটা বলতে শেখাটা, নিজের কথাটুকু বলার মতো জায়গাটাও প্রত্যেকটা মানুষের দরকার। এবং সেক্ষেত্রে যদি বাচ্চারা যখন বলছে, এবং যখন একটা টিনেজ বাচ্চা বলছে, তখন বাবা মা হয়তো ভাবছেন যে বাচ্চা তর্ক করে, তা কিন্তু নয়, বাচ্চা যুক্তি দিচ্ছে, এবং এই যুক্তিটাকে আমাদের বোঝাটা খুব দরকার। একদম। এই যে বললেন যে টিনেজ বাচ্চারা, তো টিনেজ যখন একটা বাচ্চা যখন টিনেজ মানে স্টেজে আছে, তখন বাবা মায়েদের কেমন ভূমিকা পালন করা উচিত? প্রথম কথা হচ্ছে, বাচ্চা যখন টিনেজে থাকে, এটা হচ্ছে প্যারেন্টিং, মানে এটা ঠিক বয়সটা কত থেকে কত? আচ্ছা, প্রথম কথা হচ্ছে, এটা টিনেজ বলতে আমরা 13 বুঝি, 12-এর পর থেকে একদম 19 অবধি। কিন্তু এখন প্রি টিনকেও টিনের মধ্যে ধরা হয়, টিনেজের মধ্যে। টিনেজদের মধ্যে যে বায়োলজিক্যাল চেঞ্জ হয়, যে সোশ্যাল, যে সাইকোলজিক্যাল চেঞ্জগুলো হয়, সেটা অলরেডি এখন প্রি টিনে দেখা যাচ্ছে, ওই 9-10 বছর বয়স থেকেই দেখা যাচ্ছে, যেটাকে আমরা প্রি টিন বলে থাকি। তো প্রি টিন এবং টিনেজ, এই অ্যাকচুয়ালি 6-7 বছরের পর থেকেই বাচ্চাদের সাথে বাবা মায়ের কিন্তু ভূমিকা হওয়া উচিত বন্ধুত্বপূর্ণ। এবং সেই বন্ধুত্বপূর্ণ কিন্তু অবশ্যই তার একটা সীমা থাকে। মানে কাঁধে হাত দিয়ে হাঁটছি মানে আমি বন্ধু হয়ে গেলাম তা নয়। আমার কথা বলার জায়গা, আমার ভাবনা চিন্তার জায়গা, শেয়ার করা, তার সাথে কথা বলা, তার কথা শোনা, সব থেকে বড় কথা, বাচ্চা যখন বড় হতে থাকে আমরা সমানে বলা বেশি করি, শুনি কম। তো শুনতে যত পারবো, বাচ্চা যত নিরাপত্তা পাবে মা বাবার কাছ থেকে, তত কিন্তু তার বন্ধুর প্রয়োজন হবে না, বাবা মাই তার সব থেকে কাছের বন্ধু হয়ে উঠবে। কারণ কতক্ষণে কথা বলবো মাকে গিয়ে, কতক্ষণে বাবাকে এই কথাটা শেয়ার করব, তার আর অন্য কিছু লাগে না। বন্ধু তার মানে প্রয়োজন নেই আমি সেটা বলছি না, নিশ্চয়ই বন্ধুর জায়গা বন্ধু থাকবে, কিন্তু বাবা মা কোথাও গিয়ে বন্ধুর মতো হতে হবে, কিন্তু তার একটা সীমারেখার থাকাটা দরকার। একদম একদম। এই যে ডিপ্রেশন, আজকালকার বাচ্চাদের প্রচন্ড, মানে সব কথায় কথায় এদের ডিপ্রেশন হয়, আমাদেরও হয়। ডিপ্রেশন আর দুঃখের মধ্যে পার্থক্য কি? বেশ, দুঃখ হলো আমাদের এই পডকাস্টটার শুরুতে যেটা বললাম, ধরো আজকে তুমি আমাকে একটা কটু কথা বলেছো, ঠিক আছে, আমার দুঃখ হলো, আমার খারাপ লাগলো, কেউ আমাকে কিছু বললো, বা আমি কোনো একটা কাজ ঠিক করে করতে পারলাম না, আমি একটা কোনো বিহেভিয়ার ঠিক করে করতে পারলাম না, বা কেউ আমার সাথে খারাপভাবে কোনো ব্যবহার করলো, আমার দুঃখ লাগলো। সেই দুঃখটা 1 দিন 2 দিন 3 দিন, আস্তে আস্তে সেই দুঃখটা ক্ষতটা মিলিয়ে যায়। কিন্তু ডিপ্রেশন সেটা নয়। ডিপ্রেশন একটা মানসিক এমন একটি স্টেট যেখানে প্রায় 6 মাসের বেশি ধরে এক নাগারে মন খারাপের আবহ থাকে, বিষণ্ণতা থাকে, এবং তখন জীবন ভীষণ অর্থহীন হয়ে যায়। এবং ডিপ্রেশন, কথায় কথায় আমরা দুঃখ আর ডিপ্রেশনকে গুলিয়ে ফেলি। অ্যাকচুয়ালি যারা ডিপ্রেসিভ থাকেন তাদের কিন্তু খুবই কষ্ট, মানে তাদের জন্য সত্যি মাঝে মাঝে মনে হয় যে এখনো সমাজ বোঝে না যে ডিপ্রেশন আর দুঃখের কতটা পার্থক্য রয়েছে। আমরা যে কোনো দুঃখকে ডিপ্রেশন বলে দাগিয়ে দিই, কিন্তু না, ডিপ্রেশন যেটা রয়েছে সেটা যদি লাগাতার 6 মাস ধরে কোনো কিছুতেই মন ভালো লাগছে না, বেঁচে থাকার অর্থই পাচ্ছি না, জীবনটা হোপলেস মনে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু, এবং সেখানে না আনন্দ নয়, নিজের প্রতি কোনো কেয়ার নয়, নিজেকে একেবারেই তাচ্ছিল্য করা, নিজের কোনো কিছুর সম্পর্কে ওয়াকিবহাল নয়, সেটাকে আমরা ডিপ্রেশন বলি, এবং এটা লাগাতার চলতে থাকে।
বিভিন্ন ধরনের মানসিক স্টেটের মধ্যে কিন্তু এই ডিপ্রেশন ফেজটা আসে। বিভিন্ন সময় ডিপ্রেশনের বিভিন্ন দিক রয়েছে, বিভিন্ন রোগের পরে ডিপ্রেশন আসতে পারে। তারপরে বললাম ডেলিভারির পরে মায়েদের ডিপ্রেশন আসে, কিন্তু সেটা কিন্তু সাময়িক। কিন্তু ডিপ্রেশন যখন কারোর জীবনে এসে ধরা দেয় বা বাধা পড়ে, তখন কিন্তু সেটা অনেক দিনের জন্য, এবং সেখানে মেডিসিন দরকার, নিয়মিত সাইকোথেরাপি দরকার এবং কাউন্সেলিং দরকার। না হলে কিন্তু কখনোই ডিপ্রেশন থেকে মানে বেরিয়ে আসা সম্ভব নয়। ডিপ্রেশনে ধরুন আমার বাড়ির একজন আছে, বাকি মেম্বাররা বুঝবে কি করে? প্রথম কথা, এটা খুব ইম্পর্টেন্ট যে ডিপ্রেশন যদি সত্যি হয় তাহলে বাকি মেম্বাররা বুঝবে কি করে। তার কিছু সাইকোলজিক্যাল চেঞ্জ হবে, কিছু ইমোশনাল চেঞ্জ হবে। বাড়িতে খুব একটা আনন্দের খবর বা বাড়িতে সবাই একটা বিষয় নিয়ে হইচই করছে, তার কিচ্ছু যায় আসে না। তার ফিজিক্যাল চেঞ্জ হবে। সে যে জামাটা আগে পরতে ভালোবাসতো, সেই জামাটা মাসের পর মাস আলমারিতে রয়েছে, কোনোদিন খুলে সে দেখছে না। সে কোনো কিছুই তাকে সেরকম স্টিমুলেট করেই না যে সে আনন্দ পায় বা হাসতে পারে। এটা যথেষ্ট। এবং যদি সেই মানুষটা বলে যে আমার ভালো লাগছে না, কিন্তু তুমি আমিও বলতে পারি, একটু কিছু বৃষ্টি হচ্ছে ভালো লাগছে না সেটা বলতে পারি, বা বৃষ্টি হচ্ছে না গরম লাগছে ভালো লাগছে না। এই ভালো লাগা সে ভালো লাগা নয়। এর ভালো লাগা না ভালো লাগা এটা বহুকাল ধরে, বহুদিন ধরে রয়েছে, কিন্তু আমরা কেউ গুরুত্ব দিচ্ছি না। সবার আগে তার সাথে কথা বলতে হবে, তার কথাগুলো শুনতে হবে, এবং যত তাড়াতাড়ি সম্ভব অবশ্যই কোনো সাইকোথেরাপিস্ট বা কাউন্সিলরের কাছে নিয়ে যেতে হবে। ফেলে রাখা উচিত নয়, ডিপ্রেশন একেবারেই ফেলে রাখা উচিত নয়। একদম। আজকাল সোশ্যাল মিডিয়ায় আমরা ভীষণভাবে অ্যাক্টিভ থাকি, ভীষণ আনন্দ পাই ওইটুকু সময় যতক্ষণ সোশ্যাল মিডিয়াতে থাকি, কিন্তু ভিতরে ভিতরে কোথাও না কোথাও যেন একটু লো ফিল করে, মানে অন্যের সুখ দেখে, অন্যের ভিডিও দেখে। এবং অনেকে তো কমেন্ট সেকশনে সেটা বলেও ফেলেন, লিখেও ফেলেন নেগেটিভ কমেন্ট। তো সোশ্যাল মিডিয়ার কারণে কি কোথাও না কোথাও এই যে আত্মবিশ্বাস কম হয়ে যাচ্ছে মানুষের? আত্মবিশ্বাসের জন্য সোশ্যাল মিডিয়াকেই কি শুধু দায়ী করবো, মানে আর কিছু পাচ্ছি না সোশ্যাল মিডিয়া? না, আমি মনে করি না। যাদের আত্মবিশ্বাস কম ছিল তারা পাশের বাড়ির কাকিমাকে দেখেও লো ফিল করতো। আমি অন্ততপক্ষে তাই ধারণা করি। যাদের লো ফিল করার বা যাদের মধ্যে মানে তৃপ্তি না পাবার, স্যাটিসফ্যাকশনের অভাব থাকে, এবং যারা অন্যকে দেখে খানিকটা ঈর্ষাও তো তার মধ্যে জড়িত রয়েছে, তো এই নেগেটিভ ইমোশনটা জড়িত থাকে, সেখানে কিন্তু আমরা যে কোনো কাউকে দেখেই সেটাতে নিজেকে লো ফিল করতে পারি বা লো ফিল করি, মন খারাপ হয়, আমার লাইফটা ওর মতো নয়। তবে একটা বিষয় যেটা বলবো সেটা হলো যে সোশ্যাল মিডিয়া এটা হয়তো একটু বেশি করিয়ে দিচ্ছে। যেহেতু আমরা মোবাইলে হাত দিলেই দেখছি অন্য কেউ নয় কোথাও ঘুরতে যাচ্ছে, না হলে কোনো কোথাও ভালো জায়গায় খেতে যাচ্ছে, দূর আমার তো সেরকম নেই। এটা অনেকটা মানে এর এক্সপোজারটা বেড়ে গেছে অনেক বেশি, এটা ঠিক। তবে লো ফিল করাটা আমার মনে হয় না সেটা সোশ্যাল মিডিয়ার জন্য শুধুমাত্র আত্মবিশ্বাস কমে বলে আমার ধারণা নেই। যাদের আত্মবিশ্বাস রয়েছে সব সোশ্যাল মিডিয়া খুলে বসে থাকুক, তবুও তাদের কমবে না। কিন্তু অবশ্যই যাদের কম রয়েছে, যারা অন্যকে দেখে নিজেদেরকে জাজ করে বেশি, বা অন্যদের দেখে যারা সবসময় নিজেদের লাইফস্টাইলটাকে সেরকম তৈরি করার চেষ্টা করে, সেখানে কিন্তু সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সটা অনেক বেশি। যে কোনো মানুষেরই ইনফ্লুয়েন্স তাদের উপর অনেক বেশি প্রভাবিত করে, সোশ্যাল মিডিয়াটা আরও বেশি। সোশ্যাল মিডিয়াতে আমরা এখন দেখি, আগে যারা বই পড়তো, আমরা নিজেরাও এখন আর বই পড়ার সেই মানসিকতা বলুন, ধৈর্য বলুন, সোশ্যাল মিডিয়ার কারণে কোথাও না কোথাও কি ধৈর্য, মনোযোগ এগুলো কমছে? ভীষণভাবে কমছে। সোশ্যাল মিডিয়ারকে আমরা এই কারণে অনেকটাই দায়ী করতে পারি। দায়ী অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াও বলবো না, দায়ী হচ্ছে আমরা কতটা ব্যবহার করছি সোশ্যাল মিডিয়াকে। কনস্ট্যান্ট যখন একটা রিল দেখছি, রিলের ফ্রিকোয়েন্সি কতটা হয় দেখো, একটা নয় 30 সেকেন্ড হচ্ছে, কখনো কখনো 1 মিনিট হচ্ছে। তো এই রিলগুলো যখন দেখছি তখন আমাদের ব্রেন ফ্রিকোয়েন্সি কিন্তু সেই জায়গায় নেমে আসছে, অর্থাৎ 30 সেকেন্ড, 15 সেকেন্ড, 1 মিনিটেরও কম। যখন এই ফ্রিকোয়েন্সিতে ব্রেন চলে আসছে, তারপরে আমি যখন বই পড়ছি, একটা লাইন পড়তে আমার কতটা সময় লাগছে, আমার ধরে নিচ্ছে একটা লাইন পড়তে, একটা বইয়ের একটা প্যারাগ্রাফের একটা লাইন শুধু পড়বো, সেখানেও কিন্তু আমাকে আমার অনেকটা ফোকাসটা দিতে হচ্ছে।
তবে গিয়ে আমি সেই লাইনটা পড়তে পারবো। কিন্তু সেটা কিছুক্ষণ আগেই যখন আমি রিল দেখেছি, আমার ব্রেন কিন্তু অতটা ফোকাসের দরকারই ছিল না, কারণ আমার ব্রেন তখন ছুটছে। এবারে হঠাৎ করে ছুটতে ছুটতে আমি যদি চেয়ারে বসে পড়ি, তাহলে আমি কি করবো? আমি তো মুখ থুবড়ে পড়বো। এটা তো স্বাভাবিক একটা মানে নিয়ম আর কি। এই নিয়মেই কিন্তু ব্রেনটা চলছে। এই সায়েন্স এই জায়গাটাতেই রয়েছে যে রিলের দেখলে, এবং একটা বড় ভিডিও দেখার ধৈর্য এখন নেই। এই পডকাস্টটাও যখন আপনারা দেখবেন চলে যাবেন স্ক্রল করে, কারণ কি এটা অনেকটা সময়, কিন্তু এটাই যখন রিল ফর্মে আসবে তখন আপনাদের দেখতে ভালো লাগবে, মুখরোচক হবে। এটা ব্রেন চাইছে। এবং যত সোশ্যাল মিডিয়াতে আমরা রিলের ওপরে আসক্তিতে থাকবো বা আসক্তি হবে আমাদের, তত কিন্তু আমাদের বই পড়া, ফোকাস করা, কোনো একটা কাজ শান্তভাবে করা, ধৈর্য রাখা, এগুলো খুব কমতে থাকবে। ডে বাই ডে এই জন্য মানুষের অনেকটা কমছে। এই কারণে আমরা অবশ্যই সোশ্যাল মিডিয়ার প্রতি আসক্তি সেটাকে দায়ী করতেই পারি। তবে কে কতটা ব্যবহার করছে এটাও খুব ইম্পর্টেন্ট। তাহলে মানুষ কি এখন বর্তমান যুগে নিজেরাই নিজেদের মানসিক স্বাস্থ্য খারাপের দিকে ঠেলে দিচ্ছে? খুব মানে বেশি রকম স্বাস্থ্য খারাপের দিকে ঠেলে দিচ্ছে মানুষ। এই কারণে ঠেলে দিচ্ছে কারণ তারা সঠিকটা জানে, শুনছে। সকালবেলা থেকে প্রত্যেকে আমি দেখেছি মোটিভেশনাল ভিডিও 3-4টে করে দেখছে, দিনের শেষে ডিমোটিভেট হয়ে যাচ্ছে। প্রথম কথা হচ্ছে যে মোটিভেশনাল ভিডিও দেখলে হবে না। আমি দেখে যাচ্ছি সব, কিন্তু আমি করছি সেই শুক্তো চচ্চড়ি কিংবা ঢ্যাঁড়স ভাজা। আমি প্রচুর সারাদিনে রান্নার রেসিপি দেখছি, আমি ইউটিউব ঘেটে ঘেটে প্রচুর রান্না দেখছি, কিন্তু রাত কী করছি দিনের শেষে আমার হাতে তো সময় নেই, আমার ইচ্ছে নেই। আমি কিন্তু সেই থোরবড়ি খাড়া বড়ি থোর করছি। তাহলে আমার জীবনের প্রতি কতটা উন্নতি হতে পারে সেটাকে আমি সোশ্যাল মিডিয়া থেকে নিচ্ছি, নিলেও সেটা কতক্ষণ স্টে করাচ্ছি, আমার মনে হয় না সেটা খুব বেশি মানুষ করেন। তাহলে আমি বারবারই বলি, আমার কাছে যারা আসেন বলেন যে আমি প্রচুর মোটিভেশনাল ভিডিও দেখে, আমি বললাম প্লিজ দেখবেন না, একটি দেখুন, কাউকে একজন দেখুন বা একজন কাউকে ফলো করুন বা ম্যাক্সিমাম দুজনকে। সারাক্ষণ যদি আপনি মোটিভেশনাল ভিডিও দেখেন তাহলে ব্রেনের কাছে এই মেসেজ পৌঁছয় যে তোমার দ্বারা তো কিচ্ছু হচ্ছে না, তখন ব্রেন কিন্তু অনেকটা ডিমোটিভেট করে দেয়। তাই সোশ্যাল মিডিয়াতে আটকে থাকলে আমরা অবশ্যই নিজেদেরকে ডিমোটিভেট করে ফেলি। মানুষ মানে দর্শকের জন্য এমন কিছু অভ্যাস কি আছে যেগুলো প্রতিদিন কিছুক্ষণ একটু ফলো করলে মানসিক স্বাস্থ্য ভালো রাখা যায় আর কি? যদি আপনার একদম সহজ, জানো তো, একদম সহজ। প্রথম কথা হচ্ছে মানসিক স্বাস্থ্য ভালো রাখতে গেলে বর্তমানের উপরে বাঁচা বেশি দরকার। আমরা কতটুকু সময় বর্তমানে আছি, যেমন এই মুহূর্তে আমি এই পডকাস্টটায় আছি অতিথি হিসেবে, আমি এটাকে কতটা এনজয় করছি, আমি কি চিন্তা করছি বেরিয়ে আমি কি করব, আমি আগে কি করেছি না, আমি সেগুলোর মধ্যে যখন চিন্তায় আমি আটকে থাকছি তখন আমার বর্তমানটা কিন্তু বেরিয়ে গেল হাত থেকে। মাইন্ডফুল লিভিং, আমি এই সময়টাতে কতটা বাঁচছি সেটা আমার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ। অল্প সময় মানে খুব কম সময় লাগে জানেন তো নিজেকে ভালো রাখতে, এবং সেটা যদি আমরা প্রতিদিন আমাদের জীবনে অভ্যাস করতে পারি, কিচ্ছু লাগে না, কিচ্ছু করতে নেই। এবং এটা কোনো কঠিন অভ্যাসও নয়। কি করতে হয়, একটা ডেলি রুটিন মেনটেন করা, একটু ব্রিদিং এক্সারসাইজ করা, নিজের এই শরীর নামক মন্দিরটাকে ঝাড়পোছ করা, পরিষ্কার রাখা, ফিজিক্যাল কিছু এক্সারসাইজ করা, প্রত্যেক দিন সেরোটোনিনকে ডেভেলপ করার জন্য একটু সূর্যের আলো নেওয়া, এবং পজিটিভ পার্সনদের সাথে থাকা, নিজের মনকে একটু ভালো রাখার জন্য নিজের সবার আগে দরকার, যেটা দিয়ে শুরু করেছিলাম, শরীরের যেমন একটা মন আছে, মনের তেমন একটা শরীর আছে, তাই শরীরটাকে যত্ন করা খুব ভীষণভাবে প্রয়োজন আছে। আর গ্র্যাটিটিউড প্র্যাকটিস, আমি জীবনে কতটা পাচ্ছি সেটাই আমার কাছে যথেষ্ট। অন্য কে কী পাচ্ছে সেটা আমার কাছে এতটা ইম্পর্টেন্ট নয়। সেটা আমার জীবনকে হয়তো একটু সুখ দিতে পারে, কিন্তু শান্তিকে দিতে পারে? দিনের শেষে গিয়ে যদি সারাক্ষণ আমার মনে হয় আমার তো ওর মতো এটা নেই সেটা নেই, তাহলে তো সেটাতে আমি কখনোই ভালো থাকতে পারবো না। আমি কতটা পাচ্ছি সেটা নিয়ে আমি কৃতজ্ঞ থাকছি। এই চোখটা কি আমাকে দেখতে সাহায্য করছে? এই মুখ দিয়ে কি আমি ভালো কথা বলছি? এই কান দিয়ে কি আমি শুনতে পাচ্ছি এই পাখির আওয়াজ? আমি পৃথিবীর এই সমস্ত শব্দ আমার কাছে আসছে?
তাতেই তো যথেষ্ট। প্রথম গ্র্যাটিটিউড প্র্যাকটিসটা এটা থেকেই শুরু করতে পারি। তার জন্য আলাদা করে আমার মতে, অবশ্যই এটা ব্যক্তিগত মতামত, পুজো পাঠ এগুলো করার কিচ্ছু দরকার হয় না বলে আমি মনে করি। এটা অবশ্যই আমার ব্যক্তিগত মতামত। আমি মনে করি গ্র্যাটিটিউড প্র্যাকটিস রোজ যদি আমরা একটু একটু করে নিজের কাছে, কাছের মানুষগুলোর কাছে কৃতজ্ঞ থাকতে পারি, এটাই বোধহয় সব থেকে মেন্টাল হেলথের জন্য সব থেকে ভালো বিষয়। একদম। ম্যাডাম কি সুন্দর করে বললেন। ম্যাডামকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের এপিসোডে আসার জন্য আর এত সুন্দর করে বুঝিয়ে বলার জন্য। আর আজকের এই এপিসোডের একটা কথাও যদি আপনার মনে থেকে থাকে, মনে লেগে যায়, তাহলে আমাদের আজকের এপিসোডটা সফল। একদম। আর মানসিক অসুস্থতা কখনোই দুর্বলতার লক্ষণ নয়। আমাদের যেমন জ্বর হয়, মানসিক অসুস্থতা হলেও যত্ন নিতে হয়। ঠিক, এখানে আমার একটা বিষয় বলার আছে, সেটা হলো একদম শেষে এসে পড়েছি। আমি এটা চাই আপনারা যখনই মনের মধ্যে কোনো অসুবিধে হচ্ছে, খোলাখুলি কথা বলুন, নিজের লোকের সাথে কথা বলুন, যাকে মনে হবে। কোন থেরাপিস্টকে পেলেন না, তার অ্যাপয়েন্টমেন্ট পেলেন না, তার জন্য 2 মাস অপেক্ষা করি, আপনার মনে আরও কষ্ট রয়েছে, সেটা না করি ইমিডিয়েট এমন কারোর সাথে কথা বলুন যার সাথে কথা বললে আপনার ভালো লাগবে, যার সাথে কথা বলে আপনার মনটা হালকা হবে। অবশ্যই কিন্তু অত্যন্ত মনের মধ্যে জমে থাকা যন্ত্রণা আমাদের কিন্তু ভয়াবহ মানসিক এবং শারীরিক, হ্যাঁ মানসিক এবং শারীরিক, কারণ মন একটা সময় অবধি যন্ত্রণা নিতে পারে, তারপর আর নিতে পারে না, তখন সেটা সরিয়ে দেয় শরীরের দিকে। তাই এখন শরীরে যে ধরনের সমস্যাগুলো প্রতিদিন আমরা দেখতে পাচ্ছি বাড়ছে, এমনকি সাইকিয়াট্রিক সোসাইটি, আমেরিকান সাইকিয়াট্রিক সোসাইটি বলছে যে জ্বর সর্দি কাশির মতো সমস্যাও কিন্তু মানসিক স্ট্রেস অ্যাংজাইটি থেকে আসছে। তাই ইমিডিয়েট আপনার মনে রাখতে হবে যে সাইকোথেরাপিস্টের কাছে যাওয়া, কাউন্সিলরের কাছে যাওয়া কিন্তু কখনোই দুর্বলতা নয়, বরং আপনি সবল, আপনি সুস্থ এবং আরেকটু ভালো থাকতে চান, আপনার জীবনটাকে আপনি উপভোগ করতে চান, তাহলেই কিন্তু দেখবেন অনেক সহজ হবে এই ডিসিশনটা নেওয়া। একেবারেই। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো একটা এপিসোডে। মনের যত্ন নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন।